নমস্কার, যত্ন কলম খা। ত্রিপুরাতে 10,323 জন যে শিক্ষক যারা চাকরিচ্যুত হয়েছে, চাকরি হারা হয়েছে, যারা কর্মচ্যুত হয়ে এখন বেকারত্বের জ্বালা যন্ত্রণায় অস্থির, তারা কি সংকীর্ণ রাজনীতির শিকার? তাদের এই চাকরি চলে যাওয়ার পেছনে এবং চাকরি চলে যাওয়ার পরে চাকরি নিয়ে তাদের যে সংকট, তার পেছনে কি সংকীর্ণ রাজনীতি রয়েছে, দলীয় রাজনীতি রয়েছে? তারা কি বুঝে অথবা না বুঝে রাজনীতির পাতা ফাঁদে পা দিয়েছে? তারা কি রাজনৈতিক দলগুলোর তাদের দলীয় স্বার্থ রক্ষা করতে গিয়ে তারা বলি হয়েছে? এই প্রশ্নগুলো তাদের অনেকের মধ্যে উঠতে শুরু করেছে। আমি সম্প্রতি এবং এর আগেও যখন ভিডিও করেছি তখন অনেকেই আমাকে এই কথাগুলো বলেছে যে দাদা, আমাদের এই ঘটনার পেছনে মূলত রাজনীতিই দায়ী। তাদের অনেকেই এটা মনে করেছেন, অনেকেই এটা আমার কাছে প্রকাশ করেছেন। আমিও জিনিসটাকে নিয়ে ভেবে দেখেছি যে যদি তারা তাদের চাকুরি পাওয়ার পেছনে কারো হতে পারে রাজনীতি থাকতে পারে। বেকার একটা যুবক বা যুবতীর কাছে চাকুরি পাওয়াটা প্রথম এবং প্রধান ব্যাপার। সে সরকারি নীতি সে এটা জানে না, সরকারি নীতি ক্যাবিনেট তৈরি করে, সে ক্যাবিনেটের নীতি ঠিকভাবে তৈরি হয়েছে না ভুলভাবে তৈরি হয়েছে, তার মানে মেরিট কতটুকু, ডিমেরিট কী আছে, এগুলি সে বোঝে না। সে বোঝে আমি পড়াশোনা করেছি, এবার একটা সরকারি চাকুরি পাবো, সরকারি চাকুরি পেয়ে আমি আমার একটা সুন্দর সংসার সাজাবো, সে এইটুকু বোঝে। এবার এই চাকুরি পাওয়ার জন্য যে সে সরকারি বিজ্ঞাপন দিলে পরে তাতে অ্যাপ্লাই করবে, অ্যাপ্লাই করার পরে নির্দিষ্ট সময় সে পরীক্ষা দিতে যাবে, ইন্টারভিউ হবে, সে সব কিছু দেবে, তারপর অপেক্ষা করে থাকবে কবে চাকরি প্রাপকদের লিস্ট আউট হবে, সেই লিস্টে তার নামটা থাকবে এই প্রত্যাশা করে সে সেখানে যায়। যদি নাম না থাকে তাহলে তার ভেতরে কষ্ট হয়, সে পরবর্তী ইন্টারভিউয়ের জন্য অপেক্ষা করে। আর যদি নাম থাকে তাহলে তার স্বপ্ন সফল হলো, এবারে সে একটা সুন্দর জীবনযাপন করতে পারবে। এখন এই যুবকটা কিন্তু সরকারি নীতিটিতে এসব কিছু অত কিছু বোঝে না। তো সুতরাং তার চাকুরি পাওয়ার জন্য সে অনেক সময় হতে পারে সে বিজেপি যদি ক্ষমতা থাকে বিজেপির নেতাদের কাছে যাবে, বা কখনো সিপিএম ক্ষমতা থাকলে সিপিএমের নেতাদের কাছে যাবে, কংগ্রেস থাকলে কংগ্রেসের নেতাদের কাছে যাবে। কারণ নেতাদের অনেক পাওয়ার থাকে বলে একটা জনসাধারণের মধ্যে একটা ধারণা থাকে যে নেতা সে স্থানীয় স্তরের হোক আর বড় স্তরের হোক, তার কাছে একটা পাওয়ার থাকে, সে অনেক কিছু জানে, অনেক কিছু বোঝে, সরকারি বিষয়ে এর খুঁটিনাটি সে জানে। সুতরাং তার কাছে গেলে হয়তো একটা রাস্তা পাওয়া যেতে পারে। তার কারণে নেতাদের বাড়ি ঘরে, নেতাদের কাছে মানুষ যায়, বেকার যুবতীরা সাধারণত তারা যায়, গিয়ে তাদের কাছ থেকে একটা রাস্তা পাওয়ার, জীবনে সুন্দর জীবনযাপনের একটা সঠিক রাস্তা, সঠিক দিশা পাওয়ার তারা চেষ্টা করে। তো এই ক্ষেত্রে এরাও গিয়ে থাকতে পারে, এটা তাদের জীবনের একটা দিক। এবার চাকরি পাওয়ার পরে সেই চাকরিটি যখন চলে যাওয়ার পরে ঠিক আছে, হাইকোর্টের নির্দেশে চাকরি চলে গেছে, কিন্তু হাইকোর্টের নির্দেশে চাকরি চলে গেলেই তো সেটা ফাইনাল হবে এমন কোনো কথা নাই। এরপরে তো সুপ্রিম কোর্ট রয়েছে, সুপ্রিম কোর্টে যাওয়ার সুযোগ রয়েছে। তার কারণে সুপ্রিম কোর্টে গিয়ে প্রেয়ার করা যায়, সুপ্রিম কোর্টকে যদি ঠিকভাবে বোঝানো যায়, হতে পারে যে হাইকোর্টের রায়ের মধ্যে যদি কোথাও কোনো ত্রুটি থাকে সুপ্রিম কোর্ট সেগুলিকে আইডেন্টিফাই করে সেই রায়টাকে বাতিল করে আবার চাকরি ফিরিয়ে দিতে পারে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আরও অনেক ক্ষেত্রে আমরা দেখেছি বিভিন্ন সময়ে হাইকোর্টের দেওয়ার রায়কে সুপ্রিম কোর্ট পাল্টে দিয়েছে, সুপ্রিম কোর্ট সেই রায়কে বাতিল করে নতুন করে রায় দিয়েছে। বহু ঘটনা এরকম হয়েছে, চাকুরির ক্ষেত্রে হোক, অন্য ক্ষেত্রে হোক, সব ক্ষেত্রেই হোক। তো ত্রিপুরা রাজ্যের ক্ষেত্রে কি হয়েছে, এই যে যুবক যুবতীরা 10,323 ছিল, পরবর্তী সময় কমে অনেক কমে গেছে, কেউ আবার চাকুরি পেয়েও গেছে বিভিন্ন ক্ষেত্রে। এই যে 10,323 এদের ক্ষেত্রে কি হয়েছে, এরা প্রথম থেকেই রাজনীতির শিকার হয়ে গেছে। প্রথমত হলো এদেরকে বহু মানুষ আইডেন্টিফাই করেছে, যেহেতু সিপিএমের রাজত্বকালে চাকরি পেয়েছে সুতরাং তারা সিপিএমের লোক। এদেরকে সবাই সাধারণভাবে একটা সিপিএমের লোক হিসেবে আইডেন্টিফাই করা হয়েছে। আমাদের রাজ্যে সাধারণত কোনো মানুষকে রাজনীতির বাইরে বা রাজনৈতিক দলের বাইরে আমরা কেউ কল্পনাই করতে পারি না। আমাদের রাজ্যে জীবনের সমস্ত ক্ষেত্রে প্রত্যেকটা পরিবারকে দেখি এটা সিপিএমের পরিবার, কংগ্রেসের পরিবার, বিজেপির পরিবার, অমুকের পরিবার, তমুকের পরিবার, অর্থাৎ কোনো না কোনো পলিটিক্যাল পার্টিকে সেই পরিবার সমর্থন করে, এটা ধরেই নেওয়া হয়। এবার এদেরকে এইভাবে আইডেন্টিফাই করা হয়েছে। তারপরে দেখা গেছে বিজেপিরও ক্ষমতায় আসতে হবে, স্বাভাবিকভাবেই বিজেপিও চাইবে যে ক্ষমতায় আসার জন্য ম্যাক্সিমাম মানুষকে কোথায় সিপিএমের বিরুদ্ধে যারা
প্রতিবাদী বা সিপিএমের সরকারের সময় যারা ক্ষতিগ্রস্ত তাদেরকে, তাদের আবেগটাকে কাজে লাগিয়ে সেটাকে নিজের পক্ষে টেনে নেওয়া, স্বাভাবিকভাবে বিজেপিও এদের একটা অংশকে সঙ্গে নিয়েছে। কিন্তু বিজেপি চাইবে, সিপিএম চাইবে, কংগ্রেস চাইবে, কিন্তু এরা যাবে কেন? এরা তখন আশার আলো দেখতে পেয়েছে বিজেপির কথাতে, সুতরাং একটা অংশ চলে গেছে বিজেপিতে। আর একটা অংশ সিপিএমের ছেলে বলানো যে ছড়া, সেই ছড়া শুনে তারা ভুলে গেছে, তারা আবার চলে গেছে সিপিএমের দিকে। একটা অংশ না বিজেপির দিকে যেতে পারছে না সিপিএমের দিকে যেতে পারছে, মাঝখানে ঝুলে রয়েছে। এই রকম অবস্থায় এই 10,323-এর মধ্যে 3টি ভাগকে দেখা গেছে। কেউ কেউ আবার কিন্তু কংগ্রেসের নেতাদের দরজাতেও গেছে, কেউ কেউ কোনো রাস্তা না পেয়ে সাংবাদিকদের, উকিলদের বাড়ি, এইরকমভাবে তারা দিকভ্রান্ত হয়ে দৌড়েছে। তো এইরকমভাবে তাদের মধ্যে বিভিন্ন বিভাজন হয়েছে। এই বিভাজন হওয়ার ফলে কি হয়েছে, সিপিএমের সময়ে 2017 সালে সরকারি অর্ডারে তাদের চাকরি গেছে, এর আগে 14তে হাইকোর্টের অর্ডারে গেছিল, বিজেপির আমলে 2020 সালের অর্ডারে চাকরি গেছে। কারণ বিজেপি কিছুদিন এক্সট্রা তাদেরকে সময় দিয়েছিল, পরবর্তী সময় সেটাও সময়সীমা শেষ হওয়ার পরে তাদের চাকরি চলে গেছে। এবার তারা চাকরিহীন সম্পূর্ণভাবে। তারা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে গেছে, সুপ্রিম কোর্টেও তারা তাদের কাঙ্ক্ষিত ফল তারা পায়নি, ফলে তারা আবার হতাশ হয়ে ফিরে এসেছে। যখনই তাদের কেউ একটা পরামর্শ দিচ্ছে তখনই সেই পরামর্শকে বিশ্বাস করে তারা নতুন করে একটা স্বপ্ন দেখতে শুরু করেছে, এবং সেই স্বপ্নটাকে পুঁজি করে তারা আবার লড়াইয়ের ময়দানে চলে এসেছে। এই লড়াইয়ের ময়দানে তারা গ্রাউন্ডে রাস্তায় নেমে লড়াই করেছে, তারা ধর্ণা মঞ্চে ধর্ণা দিয়েছে, সব কিছু করেছে, কিন্তু কোনোটারই কোনো ফল হয়নি। ফল না হওয়ার পেছনে সবচেয়ে বড় কারণ হলো তাদের মধ্যে একতা ছিল না। রাজনৈতিক দলগুলি তাদেরকে ডিভাইড করে দিয়েছে, তাদেরকে 2, 3, 4, 5টা টুকরোতে ভাগ করে দিয়েছে। ফলে তারা খণ্ড বিখণ্ড হয়ে যাওয়াতে তাদের শক্তি কমে যায়। আর শক্তি কমে গেলে পরে রাজনৈতিক দলগুলো যখন দেখে যে এরা যেহেতু আর আগের মতো শক্তিশালী না, যেহেতু ঐক্যবদ্ধ হয়ে তারা চ্যালেঞ্জ দিতে পারবে না, ভোট যুদ্ধেও দিতে পারবে না, লড়াইয়ের ময়দানেও দিতে পারবে না, সুতরাং তাদের নিয়ে অতটা মাথা ব্যথা করার কোনো কারণ নাই। রাজনৈতিক দলগুলি এই অবস্থারই সুযোগ নিয়েছে অ্যাকচুয়ালি। এটার পেছনে সবচেয়ে বড় কারণ হলো এই 10,323 এর যে আলাদা আলাদা গোষ্ঠী রয়েছে, এই গোষ্ঠীগুলোর মধ্যে কিছু কিছু নেতা, আমি সব নেতা বলবো না, কিছু কিছু নেতা ব্যক্তিগত স্বার্থেই হোক অথবা অন্য কোনো ক্ষুদ্র স্বার্থেই হোক, তারা তাদের গোষ্ঠীগুলোকে, মানে এই পুরো ইয়েটাকে খণ্ড বিখণ্ড করে দিয়েছে, এবং এক একটা অংশকে এক একটা রাজনৈতিক দলের সঙ্গে জুড়ে দিয়ে তার তকমা গায়ে লাগিয়ে দিয়েছে। ফলে ওই দলগুলো কিছু মানুষ পেয়েছে, কিছু ওয়ার্কার পেয়েছে, কিছু সাপোর্টার পেয়েছে, কিন্তু এরা কিচ্ছু পায়নি। এইভাবে যতদিন পর্যন্ত তারা ছিন্ন বিচ্ছিন্ন থাকবে, তারা ঐক্যবদ্ধ হতে না পারবে, তারা সবাই মিলে মুষ্টিবদ্ধ হয়ে এক জায়গাতে একটা শক্তিতে পরিণত হতে না পারবে, ততদিন পর্যন্ত তাদের কথা কোনো রাজনৈতিক দল আলাদা করে চিন্তা করবে। এটা অন্ততপক্ষে রাজনীতির এত বছরের অভিজ্ঞতা, সাংবাদিকতার এত বছরের অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে আমি বলতে পারি এমনটা হওয়ার সম্ভাবনা নাই। তাদের কাছে একটাই সলিউশন ছিল যে তাদের ঐক্যবদ্ধ লড়াই, ঐক্যবদ্ধভাবে জোরদারভাবে নিজেদের দাবিটাকে সবাই এক সুরে এক কায়দায় উত্থাপন করা, এবং প্রত্যেকটা রাজনৈতিক দলের সামনে একটা চ্যালেঞ্জ রাখা যে তুমি যদি আমার হয়ে লড়াইটা না করো এবং আমাকে আমার কাঙ্ক্ষিত ফল লাভে সাহায্য না করো, তাহলে আমরা অন্ততপক্ষে রাজনৈতিকভাবে তোমাকে আমরা ক্ষতিগ্রস্ত করতে পারবো, তোমাকে ভোট ব্যাংকে তোমাকে আঘাত দিতে পারবো। এই কাজটা তারা করতে পারেনি, করতে পারছে না। যতদিন পর্যন্ত এই কাজটা করতে না পারবে, সিপিএমও তাদেরকে নিয়ে খেলবে, বিজেপিও তাদেরকে নিয়ে খেলবে, আগামী দিনে হয়তো কংগ্রেসও তাদেরকে নিয়ে খেলতে পারে, সুযোগ পেলে অন্য দলও তাদেরকে নিয়ে খেলবে। তারা শুধু খেলার পুতুলে পরিণত হয়ে আছে এখনো পর্যন্ত, মনে হয় অন্ততপক্ষে অ্যাপারেন্টলি তাই মনে হয়, তারা খেলার পুতুলে পরিণত হয়ে আছে। সুতরাং এই কথাটা সত্য, যারা আমাকে বলেছেন তাদের মধ্যে বিভিন্ন সময় যে তারা সংকীর্ণ রাজনীতির শিকার, এই প্রশ্নটাও আবার অনেকে করেছেন, তারা কি সংকীর্ণ রাজনীতির শিকার? আমার এখানে শিরোনামটাও এটাই, 10,323 কি সংকীর্ণ রাজনীতির শিকার? হ্যাঁ, উত্তর একটাই,
তারা সংকীর্ণ রাজনীতির শিকার। আপাত দৃষ্টিতে তাই মনে হয়। আপনাদের কি মনে হয়? এই কথার সঙ্গে আপনারা কতটুকু একমত? কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সিপিএম, কংগ্রেস, বিজেপি, তৃণমূল এসব পরের কনসিডারেশন। প্রথম হলো বেকার যুবক যুবতীদের জীবন যাতে সুরক্ষিত থাকে, এটাই প্রথম হওয়ার কথা। মন্তব্যে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, লাইক করবেন। নমস্কার, যতন কলম খা।